বাংলাদেশিদের জন্য ভারতীয় ইমিগ্রেশন ভারতের যে কোনো চাকরির পরীক্ষার চেয়ে অনেক বেশি কঠিন। এটাই আসল সত্য। এই মুহূর্তে ভারতীয় ভিসা পাওয়া সবচেয়ে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো ভারতীয় ইমিগ্রেশন থেকে ইতিবাচকভাবে ভারতে প্রবেশ করা। ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণ থেকে এটা স্পষ্ট যে এই মুহূর্তে তারা চাইছে না যে বাংলাদেশিরা তাদের দেশে প্রবেশ করুক, বরং তারা চায় ভারতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বেনাপোল বর্ডারের সর্বশেষ এক সপ্তাহের তামামিতে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আপনারা বেনাপোল বর্ডার দিয়ে যারা ভারত যাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমার আজকের এই ভিডিওটা। বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ, মানে ভারতে যারা যায় তার অর্ধেক মানুষ কিন্তু বেনাপোল দিয়ে যায়, বা তার কিছু কম বেশি হতে পারে, তবে অ্যাপ্রক্সিমেটলি 40% মানুষ অবশ্যই এখান দিয়েই যায়। যার কারণে বেনাপোল বর্ডারের তথ্যগুলো প্রত্যেকটা মানুষই জানতে চায়, বিশেষ করে ভারত যাওয়ার আগে। তো বেনাপোল বর্ডারে এর আগে যে সমস্ত কথাগুলো আমি বলেছি, মোটামুটি সেই বিষয়গুলো এখনো বলছি, যে বেনাপোল বর্ডার দিয়ে ভারত যাওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন, যে বাংলাদেশের ইমিগ্রেশন আপনার কোনো সমস্যা করবে না। ইভেন আপনাকে সেভাবে কোনো প্রশ্নও করবে না, সেভাবে কোনো মানে পেঁচাবেও না, আপনাকে সুষ্ঠু সুন্দরভাবেই কিন্তু ডিসবার্স করে দেবে। কিন্তু আপনার সমস্যাটা শুরু হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাওয়ার পরে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাওয়ার পরে এমনও ঘটনা ঘটতে পারে আপনার মুখে মাস্ক নাই কেন, সিরিয়াসলি বলতেছি। এক ভাই আমাকে জানাইলো যে মাসুদ ভাই, আমার মাস্ক নাই, এর জন্য আমাকে কিন্তু রীতিমতো রিমান্ডে নিয়েছে। তো প্রত্যেকের উচিত অবশ্যই একটা করে মাস্ক নিয়ে যাবেন এবং প্রত্যেকে এক পিস করে কলম হাতে রাখবেন। প্রত্যেককে বলতেছি, কারণ এই কলম নিয়েও কিন্তু অনেক ধরনের সিন ক্রিয়েট হয়ে যায়। কারণ ওখানে যাওয়ার পরে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয়, সেই ফর্মটা পূরণ করার জন্য অনেক সময় কলম পাওয়া যায় না। তো দেখা যাচ্ছে কলমের দাম 50 টাকা পর্যন্ত উঠে যায়, তারপরে কি লিখে আবার দিয়ে দিতে হবে। তো একটা করে 5 টাকা দিয়ে একটা কলম কিনে নেবেন, 5 টাকার একটা মাস্ক নিয়ে নেবেন, বাস আপনার একদিকের ঝামেলা শেষ। দ্বিতীয় কথা আর একটা, যে দেখবেন যে সকালবেলাতেই তো মূলত মানুষের ভিড়টা হয়, 500 যাক 1000 যাক আর যাই যাক না কেন। তো দেখা যাচ্ছে মর্নিং টাইমের দিকে যখন ওখানে পৌঁছাবেন, কয়েকটা সমস্যা আছেই। যেমন আপনি যদি বাসের যাত্রী না হন, তাহলে দেখবেন যারা বাসের যাত্রী আছে তারা আপনাকে ঠেলে ও আগে যাওয়ার চেষ্টা করবে এবং বলে, ভাই আমরা বাসের যাত্রী, আমাদের অগ্রাধিকার আছে, এই সেই। ভাই এই সমস্ত কথায় কান দিবেন না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাতেই থাকবেন, আপনার আগে কাউকে যেতে দিবেন না। এর মূল কারণ হচ্ছে ইমিগ্রেশন বোঝে না আপনি বাসের যাত্রী না ট্রাকের যাত্রী, আপনি একজন ভারতগামী মানে প্যাসেঞ্জার। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনার বাংলাদেশ থেকে ইমিগ্রেশন হয়ে গেলে ইন্ডিয়াতে এট ফার্স্ট অনেক সময়, আবারও বলছি, অনেক সময় করোনা সার্টিফিকেট দরকার হলেও হতে পারে, কখনো চাচ্ছে কখনো চাচ্ছে না। করোনা সার্টিফিকেটটা সাথে রাখবেন। এরপরে যেটা হচ্ছে, শুধুমাত্র তো রুগীরাই এখন যাচ্ছে ভাই, যদি অ্যাটেন্ডেন্স না থাকে, আপনার ফিজিক্যাল ফিটনেস দেখে যদি আপনাকে অসুস্থ মনে না হয়, তাইলে ভাই আপনি যায়েন না। একবার সত্য কথা, আপনি যাবেন না। কারণ আপনার ফিজিক্যাল ফিটনেসে, আপনার যদি মানে বডি ল্যাঙ্গুয়েজে যদি মনে হয় যে আপনি অসুস্থ না, তাহলে আপনি গেলেন মানে আপনি অত্যাচার কিনতে চলে গেলেন। আপনাকে আবারও বলছি, আপনি গেলেন মানে আপনি অত্যাচার কিনতে চলে গেলেন। আমি বিগত 2 পর্বেও কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে বলেছি, তবে আজকে আরো ডিপলি বলার চেষ্টা করছি। অনেক ভাই না বুঝে অথবা বুঝে আমার ভিডিওতে দুটো একটা মাঝে মাঝে কমেন্ট করে যে এইসব কিছুই হয় না, খুব আরামে চলে যায়। মানে উনারা বুঝাইতে চান যে উনাদের শ্বশুর বাড়ি ইন্ডিয়া, আর ওখানে জামাই আদর করেছে ইমিগ্রেশনে। তো দুই একজনের ভাগ্যে এই জামাই আদর জুটলেও জুটতে পারে ভাই। তবে এই সমস্ত কথাগুলো কোনো ভুয়া কথা নয়। যারা বিপদে পড়েছেন তারাই জানেন, এবং ম্যাক্সিমাম লোকই এইরকম পরিস্থিতির শিকার হচ্ছেন। আর আমি যখন একটা ভিডিও বানাচ্ছি তখন শুধুমাত্র একটা তথ্য দিয়ে ভিডিও বানাই না ভাই, কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা সুখে দুঃখে সমস্ত কথাবার্তা আমাকে জানান, আর সেই সমস্ত তথ্যগুলো নিয়েই আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আমি আমার কোনো তথ্য দিই না। অনেক ক্ষেত্রে আপনারা বলে দেন, অনেক ক্ষেত্রে মানে কি, আপনারা প্রায় ক্ষেত্রে বলে দেন ভাই আমার কথাটা যেন বাস্ট না হয়, বা আপনারা যে মেসেজ করেছেন সেটাও বলে দেন যে ভাই এই মেসেজটা যেন বাস্ট না হয়। তো যাই হোক, ব্যক্তিগত আপনাদের তথ্যগুলো তার শেয়ার করার কোনো প্রয়োজন নাই, সেগুলো করি না। তবে তথ্যগুলো আমি মানুষকে জানানোর প্রয়োজন বোধ করি। তো আমি সেই প্রয়োজনীয়তা থেকেই বলছি যে এই মুহূর্তে ইমিগ্রেশনের যে ঝামেলাগুলো বিশেষ করে বেনাপোল দিয়ে হচ্ছে, তো অনেকে এই ভয়ে, বেনাপোলে নানা রকম প্রবলেম হচ্ছে এই ভয়ে সরাসরি কলকাতাতে যাচ্ছে বিমানে। ভাই আপনাকে আরেকটা কথা বলি, কলকাতা দমদম এয়ারপোর্ট যেটা,
সেই এয়ারপোর্টেও কিন্তু ইমিগ্রেশনে চরম, আবারও বলছি, সেই এয়ারপোর্টেও কিন্তু চরম জিজ্ঞাসাবাদ চলছে। আপনি রিল্যাক্স পাবেন না, আপনি শান্তি পাবেন না। বিমানে গেলেও যে অবস্থা হবে, স্থলপথে গেলেও সে অবস্থা হবে। তবে তুলনামূলকভাবে এই জায়গাটার অবস্থা মানে ভালো না। হিলি দিয়ে গেলে আমি শুনতেছি হিলি দিয়ে নাকি একটু রিল্যাক্স আছে। মানে এত এরকম ঝামেলা করতেছে না। হিলি দিয়ে অনেক আরামে যাওয়া যাচ্ছে তুলনামূলক যেকোনো জায়গার চাইতে। তো বেনাপোল দিয়ে যাওয়ার চিন্তা যদি করেন তাহলে আপনি 100% ফিট থাকবেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় গতকালকে শরীফ নামের আমার এক ভাই আমাকে জানালো যে সে অসুস্থ, সে রুগী, তারপরেও তাকে ফেরত পাঠানো হয়েছে। আসলে সে নিজেও কোনো কিছুই বুঝতে পারেনি। সে যখন ইমিগ্রেশনে গিয়েছে, ইমিগ্রেশনে তার ফিঙ্গার টিঙ্গার সবকিছু ওকে হওয়ার পরে বলছে যে আপনাকে ইন্ডিয়াতে প্রবেশ করতে দেওয়া হবে না, আপনাকে এখন রিটার্ন যেতে হবে। সে আসলে হয়ে যায় যে আমার এটা আসলে আমার হলোটা কি? কেন আপনি আমাকে এমন করছেন? উনি কোয়েশ্চেন করলে বলে যে না আপনার কোনো অ্যান্সার নাই, আপনাকে আপাতত ইন্ডিয়াতে প্রবেশ করতে দেওয়াটা আমরা কোনোভাবে ঠিক মনে করছি না, রাইট মনে করছি না, এর জন্য আপনাকে ব্যাক যেতে হবে। সে বলছে যে দেখেন আমি রুগী, আমি অসুস্থ, আমার যাওয়াটা খুব জরুরি। কোনোভাবেই তার কথা রাখেনি। সে অনুনয় বিনয় করে বলছে যে আমার সমস্যাটা কি সেইটা বলেন, সেটাও উনি করেনি। বলছে আপনি এই মুহূর্তে আপনাকে ব্যাক যেতে হবে। যাই হোক, তিনি আমাকে আরো একটা কথা বললেন যে তারা যে কয়েকজন ওই মুহূর্তে ইমিগ্রেশন ছিল প্রায় ম্যাক্সিমামকেই বিভিন্নভাবে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছিল এবং কাউকে কাউকে সরাসরি বলছিল যে আপনারা চলে যান, ব্যাক চলে যান, হ্যাঁ, অর্থাৎ ইন্ডিয়াতে এন্ট্রি রিফিউজড করে দিচ্ছিল এবং তার সামনে একজনকে অ্যাপ্লাইড সিল পর্যন্ত মেরে দেওয়া হলো যে আগামী 5 বছরের জন্য তিনি আর ইন্ডিয়াতে ঢুকতে পারবে না। তো অনেকেই বলতেছে যে আমি মানুষকে ভয় দেখাচ্ছি। ভাই, আমার পূর্বের ভিডিওগুলোতে আপনার একটু কমেন্টস সেকশনগুলোতে যান, সেই কমেন্টসগুলো পড়লেই বুঝতে পারবেন আমি ভয় দেখাচ্ছি না সত্য বলছি। কারণ অনেক মানুষই আছে আমার এই ভিডিওগুলো দেখে তারাও তাদের নিজের আবেগটা ঠিক রাখতে পারে না, তারাও তাদের ঘটনাগুলো এখানে বর্ণনা করে যায়। আর সেখান থেকে আমি তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার ফেসবুক পেজে ইনবক্সে এসে অনেকেই আমাকে তাদের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করে। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আবারও বলছি, যখন আপনি মনস্থির করছেন আপনি বেনাপোল হয়ে যাবেন, চেষ্টা করবেন বেনাপোল হয়ে না যাওয়ার। অন্য কোনো বর্ডার দিয়ে দেখুন যাওয়া যায় কিনা, তাহলে আপনি মেন্টালি একটু ঠিক থাকবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি মনে করতে পারেন যে আমি একদম ফিট, আমাকে যে ধরনের কোশ্চেনই করুক না কেন আমি যেতে পারবো। আপনি যদি নিজে নিজে পারফেক্ট হন তাহলে সমস্যা নেই। দ্বিতীয় কথা, যারা একবার মনে করেন যে অ্যাটেন্ডেন্ট নিয়ে ভারতে গিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার অ্যাটেন্ডেন্ট নিয়ে না, আপনি নিজেই যাবেন হয়তো ওষুধ-টষুধ কেনার জন্য। মনে রাখেন বিপদটা এখানেও হতে পারে। বিপদটা এখানেও হতে পারে, এদেরকেও কিন্তু এন্ট্রি রিফিউজড করা হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান কর্তৃপক্ষ মোটেও ভালোভাবে চাচ্ছে না যে বাংলাদেশিরা তাদের দেশে যাক। এটা কিন্তু একদম সোজা, কি বলবো? ওই যে একটা কথায় আছে না যে, "তোরে ভাত দিব কি দিব না, কিল দেখেও বুঝিস না।" তো বিষয়টা ঠিক এইরকম। সো আমাদেরকে গেস করতে হবে যে আসল প্রবলেমটা কোথায় আর আমরা কিভাবে কোনটা ডিল করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।